মোটামুটি ধারণা পাওয়া গেছে আর কি। তো লাস্ট ক্লাসে তো বোধহয় ওই যে পলিওলেফিনটা শেষ করছিলাম নাকি? পলি ইথিলিন আর হচ্ছে প্রোপিলিন। হ্যাঁ স্যার, এই দুইটা ফাইবার পড়েছি। আচ্ছা, তো আজকে আরেকটা ফাইবার আমরা দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে ইলাস্টিক ফাইবার, খুব সহজে বলতে গেলে ইলাস্টিক জিনিসপত্র আমরা সবাই দেখছি, তাই না? যেমন ধরো একটা রাবার, টাকার বান্ডেল যে বাঁধে, এরকম একটা রাবারের কথা যদি আমরা চিন্তা করি, এইটার কেমন প্রপার্টি আসলে? এইটাকে টান দিলে, অর্থাৎ টান দেওয়া মানে কি, একটা লোড বা একটা ফোর্স ক্রিয়েট করা, তাই না? তো ফোর্স ক্রিয়েট, তুমি যতক্ষণ এটা না ছিড়বে ততক্ষণ পর্যন্ত এটা বাড়তে থাকবে বা লম্বা হইতে থাকে, তাই তো? বাট একটা সময় গিয়ে এটা ফেল করে যায়। এটা স্বাভাবিক, সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আহ, তার যে পর্যন্ত ক্যাপাবিলিটি আছে ইলংগেট হওয়ার বা এক্সটেন্ড হওয়ার, সে পর্যন্ত হওয়ার পরে সেটা ফেল করে যায় এক সময়। তো নর্মাল নর্মাল পলিমারের সাথে ইলাস্টোমার বা ইলাস্টিক পলিমার, এগুলোর পার্থক্যটা আসলে কোথায়? তো পার্থক্যটা হচ্ছে মেইনলি দুইটা জিনিসকেই আমরা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ইলংগেশন বা ইলংগেট করতে পারবো, টানতে পারবো, লম্বা বানাইতে পারবো। বাট একটা সময় কি হবে, যখন আমরা লোডটাকে ছেড়ে দিব বা ওই যে ফোর্সটা ক্রিয়েট করছিলাম সেটাকে যখন আমরা রিলিজ করব, উঠায় নিব, তখন দুই টাইপের ঘটনা ঘটতে পারে। ইলাস্টোমার যেগুলা, অর্থাৎ ইলাস্টিক পলিমার যেগুলা, এরা কি করবে, এরা তার অরিজিনাল পজিশনে ব্যাক করবে, অর্থাৎ যেরকম আগে শেপ টেপ যেরকম যা ছিল সেরকম অবস্থায় ফিরে আসবে। আর নর্মাল পলিমার হইলে তার যদি আমরা ইলাস্টিক যে ব্যারিয়ারটা আছে এটা যদি পাস করে যাই, তাহলে সে প্লাস্টিক ডিফর্মেশন দেখায়, অর্থাৎ সে আর আগের পজিশনে ব্যাক করে না, অথবা আগের পজিশনে ব্যাক করলেও মানে কিছুটা সে ইলাস্টিসিটি লস করে। অর্থাৎ দেখা যাবে যে এটা, ধরো 1 মিটার লম্বা একটা ফাইবার ছিল, সেটাকে আমরা টান দিয়ে লম্বা বানাইলাম। সাপোজ এটা ছিল আমাদের ফাইবার, এটাকে আমি এদিকে ইলংগেট করলাম এই পর্যন্ত উইথ এ ফোর্স, সাপোজ 10 নিউটন ফোর্স আমরা দিছি এখানে। তো এই 10 নিউটনকে যখন আমি আবার জিরো করে দিব বা উঠায় নিব ফোর্সটা, তখন কি করবে, ইলাস্টিক প্রপার্টি বলে এটা ব্যাক করতে হবে 100%, তার আগের যে শেপ ছিল, আগের যে পজিশন ছিল সেই পজিশনে সে ব্যাক করবে। আর নর্মাল পলিমারের ক্ষেত্রে তার ইলাস্টিক ব্যারিয়ার যদি পার হয়ে যায়, অর্থাৎ ইলাস্টিক একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নটা যদি সে পাস করে যায়, তাহলে আর এই পজিশন থেকে সে ব্যাক করবে না, সে এখানেই ফিক্স হয়ে যাবে, এরকম লম্বাই থাকবে। তো এখানে হচ্ছে মেইন পার্থক্যটা, যে আমাদের ইলাস্টিক নেচার হইতে হইলে পুরাটাই স্ট্রেস স্ট্রেইন কার্ভ যদি দেখাই, আমাদের ইলাস্টিক রিজিয়ন যেটা, সাপোজ এইটা হচ্ছে আমাদের ইলাস্টিক রিজিয়ন, এই পুরা জিনিসটা যেটাকে আমরা বলি ইয়াংস মডুলাস। তো এই ইলাস্টিক রিজিয়নের ভেতরে সে যতক্ষণ থাকবে ততক্ষণ সে আবার পূর্বের অবস্থায় স্ন্যাপব্যাক করবে বা ফিরে আসবে। বাট ইন কেস অফ নর্মাল ফাইবার, এইটা যদি আমরা পাস করে যাই, ইলাস্টিক যে ব্যারিয়ারটা আছে এটা যদি আমরা পাস করে যাই, তাহলে সে প্লাস্টিক রিজিয়নে চলে যাবে, অর্থাৎ সে ছিঁড়বে না, বাট সে ব্যাকও করবে না। তার ছেঁড়ার জন্য আরেকটু যাইতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট অফ ফেইলিওর, সে এই পর্যন্ত গেলে ছিঁড়ে যাবে। বাট এই যে একটা এক্সট্রা রিজিয়ন আছে, এটা হচ্ছে নর্মাল পলিমারের ক্ষেত্রে আছে প্লাস্টিক রিজিয়ন, বাট ইলাস্টিক পলিমারের ক্ষেত্রে এই রিজিয়নটা নাই বললেই চলে, ইলাস্টিসিটি এবং পয়েন্ট অফ ফেলিওর খুব কাছাকাছি থাকে। সো ইলাস্টিক কোনো কিছুকে আমরা যখন টানবো, টেনে 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 যতক্ষণ পর্যন্ত এটা না ছিঁড়বে, ততক্ষণ পর্যন্ত তার একটা টেন্ডেন্সি থাকবে আগের পজিশনে ব্যাক করার। আচ্ছা, তো এখন এখানে আমরা দুইটা টার্ম, একটা টার্ম অলরেডি অনেকবার শুনছি, টার্মটা হচ্ছে ইলংগেশন, তাই না? আরেকটা টার্ম হচ্ছে ইলাস্টিসিটি। এখন এই দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, যেটা আমাদের খুব ভালো মতো একটু বুঝে নিতে হবে, ইলংগেশন আর হচ্ছে ইলাস্টিসিটি। তো ইলংগেশন আমরা পূর্ববর্তী যে ফাইবারগুলো দেখছি, পলিস্টার বা নাইলন বা অ্যাক্রাইলিক বা পলিওলেফিন, সব ফাইবারেই ইলংগেশন কথাটা আমরা শুনছি, বা ইলংগেশনের একটা
ইউজ ছিল। তো এখন যেটা ঘটনা হচ্ছে, ইলংগেশন আর ইলাস্টিসিটির মধ্যে পার্থক্যটা কোথায়? ইলংগেশন হচ্ছে, তোমরা সবাই জানো যে স্ট্রেইনের একটা স্ট্রেস স্ট্রেইনের যে স্ট্রেইন, সেটার একটা সূত্র আছে যে অ্যামাউন্ট অফ ডিফরমেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ অফ ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলতাম হচ্ছে স্ট্রেইন, তাই না? অর্থাৎ অরিজিনাল যে লেন্থটা আছে এইটার সাপেক্ষে আমি তাকে কতটুকু লম্বা বানাইছি, কতটুকু টাইনা এটাকে ইলংগেট করছি, সেটা হচ্ছে তার স্ট্রেইন। এবং এই যে পার্টটা, এইটা তার ইলংগেশনকে ডিফাইন করে, ইলংগেশনকে বোঝায় আর কি, ইলংগেশনকে ইন্ডিকেট করে। আর অন দি আদার হ্যান্ড, ইলাস্টিসিটি হইতে হইলে তাকে অবশ্যই স্ন্যাপ ব্যাক করতে হবে, অর্থাৎ ব্যাক করতে হবে। যদি সে ব্যাক না করে তাহলে সেইটাকে আমরা ইলাস্টিক প্রপার্টি বলতে পারবো না। তো ইলংগেশন আর ইলাস্টিসিটির মধ্যে পার্থক্যটা এইটাই। ইলংগেশন, তুমি কোনো কিছুকে যখন টাইনা লম্বা বানাচ্ছ, তার অরিজিনাল লেন্থের কত পার্সেন্ট সে লম্বা হচ্ছে, সেটাই হচ্ছে তার ইলংগেশনের পার্সেন্টেজ। আর ইলাস্টিসিটি হইল তার ব্যাক করার ক্ষমতা, তাকে লম্বা বানানোর পর তার যে ব্যাক করার ক্ষমতা, সেটা হচ্ছে তার ইলাস্টিসিটি। সো দুইটা কিন্তু দুই জিনিস, এক জিনিস না। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা এই ধরনের ইলাস্টিক যে ফাইবারটা আছে, মানে সিনথেটিক্যালি বানানো হয়, সেই ফাইবারটা নিয়ে মূলত আলোচনা করব। আর এইটার জন্য একটা স্পেশাল পলিমার আছে, অর্থাৎ এক ধরনের পলিমার আছে যারা হচ্ছে এই ধরনের আচরণ দেখায়। অর্থাৎ তুমি তাকে যতই লম্বা করো বা একটা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত, ব্রেক করে যাওয়ার আগ পর্যন্ত, সে হচ্ছে তার পূর্বের অবস্থানে ব্যাক করতে পারে। সো এই ধরনের পলিমার গুলোকে বলি আমরা ইলাস্টোমার, যেহেতু সে ইলাস্টিক প্রপার্টি শো করে। আর এই পলিমারটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। অর্থাৎ এই পলিমারটাকে আমরা কিভাবে প্রসেস করব, সেটাকে কিভাবে ফাইবারে কনভার্ট করব, এবং সেই ফাইবারটা আলটিমেটলি কোথায় গিয়ে ইউজ হবে, এই জিনিসগুলোই আমরা দেখব আর কি। আচ্ছা, তো ইলাস্টোমারিক ফাইবার হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে ইলাস্টিক মানে ক্যারেক্টারিস্টিক্স দেখায়। অলরেডি এটা আমরা জানি, এটা বলছি। অর্থাৎ they will stretch to several times their original length and on release will snap back quickly to recover their original length almost completely. এটাই হচ্ছে ইলাস্টিসিটির সংজ্ঞা, যে কোনো কিছুকে আমরা স্ট্রেচ করব, তার অরিজিনাল লেন্থের সেভারাল টাইমস, অর্থাৎ কয়েক গুণ পর্যন্ত লম্বা করতে পারি, এবং অন রিলিজ, রিলিজ করে দিলে সে হচ্ছে তার অরিজিনাল লেন্থটা রিকভার করে ফেলবে। সো এইটাই হচ্ছে ইলাস্টিক প্রপার্টি। আর এই প্রপার্টিটা অ্যাসোসিয়েটেড হচ্ছে আমাদের ন্যাচারাল রাবারের সাথে। আমরা আগেই বলছি যে সিনথেটিক যে ফাইবারগুলো আমরা বানাচ্ছি, আমরা কোনো না কোনো ন্যাচারাল ফাইবার বা ন্যাচারাল কোনো ম্যাটেরিয়াল দেখে অবশ্যই সেটার মানে আইডিয়া পাই, ধারণা পাই যে এরকম কিছু থাকতে পারে। তো এইটার ন্যাচারাল কাউন্টার পার্ট হচ্ছে রাবার। অর্থাৎ আগেকার দিনে যখন ইলাস্টিক ফাইবারটা আবিষ্কার হয় নাই, তখনও কিন্তু মানুষ ইলাস্টিসিটি বা এই ধরনের প্রপার্টি ইউজ করে বিভিন্ন জিনিস বানাইতো। সো তখন তারা কি ইউজ করতো? ন্যাচারালি এই রাবারটাকে ইউজ করতো। রাবার এখনো ইউজ হয়, বাট ইলাস্টিক ফাইবারটা আসার পরে রাবারের ইউজটা কমে গেছে। কারণ হচ্ছে রাবার যেহেতু ন্যাচারাল জিনিস, এটার প্রপার্টিকে আমরা কন্ট্রোল করতে পারি না কোনোভাবেই। সো কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন রাবারের স্ট্রেংথ খুবই কম হয় কম্পেয়ার টু ইলাস্টিক ফাইবার। দেখা যায় এটার উপরে তুমি খুব বেশি জোর খাটাইতে পারবা না, ছিঁড়ে যাবে, স্ট্রেংথ খুব কম। 2 নাম্বার রিজন হইল ইলাস্টিক রিকভারি কম। অর্থাৎ আমি একে টেনে লম্বা বানাইলাম, ঠিক আছে, ছেড়েও দিলাম, সে ব্যাকও করলো, ঠিক আছে, বাট কমপ্লিটলি ব্যাক করতেছে না, অর্থাৎ কিছুটা লুজ হয়ে যাচ্ছে। কোন ইলাস্টিক রাবারকে তোমরা যদি বারবার টানতে থাকো, তাহলে দেখবা যে এইটার যে অরিজিনাল লেন্থ ছিল সেটা আর ফিক্স থাকে না। অর্থাৎ সে একটু ঢিলা হয়ে যায়, আগের থেকে একটু লুজ হয়ে যায়, আগের থেকে একটু লম্বাটে হয়ে যায়। তো এইটাকে বলে হচ্ছে ইলাস্টিক রিকভারি, অর্থাৎ সে পুরোপুরি রিকভার করতে পারে না। তো এইগুলো হচ্ছে প্রবলেম অফ ন্যাচারাল রাবার। এবং ফ্রম দ্যাট নেসেসিটি আমাদের এই সিনথেটিক রাবার অর্থাৎ ইলাস্টিক পলিমার বা ইলাস্টিক ফাইবার তৈরি করার প্রয়োজনীয়তাটা আমরা ফিল করছি আর কি।
ওকে, তো এখানে লেখা আছে অলরেডি, ফর এ লং টাইম ন্যাচারাল রাবার ইউজ করা হইতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রোভাইড স্ট্রেচ প্রপার্টি, এইটা আনার জন্য। 1920 সালে সর্বপ্রথম রাবারটাকে ফাইবারে কনভার্ট করে সেটাকে টেক্সটাইলে ইউজ করা শুরু হয়, ন্যাচারাল রাবার যেটা। তো আনফরচুনেটলি এটার কিছু শর্টকামিংস আছে, যেটার কথা একটু আগে বললাম উইথ রেসপেক্ট টু টেক্সটাইল। সো এইটার কারণে তারা সায়েন্টিস্টরা সার্চ করতেছিল এবং আলটিমেটলি 1960 সালের দিকে গিয়ে আমরা পলিইউরেথান নামে একটা পলিমারের সন্ধান পাই, যেটা এই ধরনের রাবারের মতো ক্যারেক্টারিস্টিক্স শো করে, অর্থাৎ ইলাস্টিক প্রপার্টি যার মধ্যে ইনহেরেন্ট আছে, অর্থাৎ আমরা এটার থেকে ইলাস্টিক নেচারটাকে মানে এক্সপোজ করতে পারি বা ইলাস্টিক নেচারটা পেতে পারি। তো এই পলিইউরেথান ইউজ করে যেসব ফাইবার বানানো হয়, অর্থাৎ ইলাস্টিক ফাইবার যেগুলা, তাদের একটা জেনারেল নাম আছে, তাদেরকে বলা হয় স্পান্ডেক্স। স্পান্ডেক্সের নাম আমরা হয়তোবা শুনছি আগে, বা না শুনলেও সামনে খুব বেশি পরিমাণে শুনবা, কারণ অনেক ধরনের গার্মেন্টস আছে যেগুলা হচ্ছে তোমার ইলাস্টিক নেচার শো করে। যেমন যদি ডেনিমের কথা বলি, ডেনিম প্যান্ট অনেক সময় দেখবা যে স্কিন টাইট প্যান্ট আছে, অথবা তোমার কি বলবো স্লিম ফিট প্যান্ট আছে, মানে যাদের একটু টান দিলে দেখবা যে স্ট্রেস করে। বিশেষ করে তোমার এই যে ওয়েফট বরাবর, অর্থাৎ তোমার হাঁটুর কাছে যদি দুই দিক থেকে ধরে টান দাও, লম্বালম্বি হবে না, পাশাপাশি টান দিলে দেখবা দুই দিকে স্ট্রেচ করে, একটু লম্বা হয়, তার মানে কি ওইখানে আমরা এই ইলাস্টিক ফাইবারটাকে ইউজ করছি। ওকে, তো ইলাস্টিক ফাইবারটা ইউজ না করলে আসলে শেপে একটু সমস্যা হয়, অর্থাৎ ওইটা দিয়েও তোমার গার্মেন্ট তৈরি করা যাবে, বাট ওইটা পরে আরাম পাওয়া যায় না, মানে খুব একটা কমফোর্টেবল হয় না, প্লাস তোমার শেপ থাকে একটু লুজ, অনেক ধরনের ডিফর্মেটিভ দেখা যায়, বাট করা যায়, নট পসিবল সার্টেনলি উইদাউট পলিইউরেথান বা স্পান্ডেক্স ফাইবার। বাট আধুনিক কালে আমরা দেখি ম্যাক্সিমাম কাপড়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তো 1960s এর দিকে আর সর্বপ্রথম একটা এই কথা ছিল, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ছিল এটা। হ্যাঁ স্যার বলো ওই যে বলো। যেটা বললেন আর কি, স্পান্ডেক্স হাঁটুর কাছে ওইখানে ওয়েফটি ইউজ করা হয়, এমনিতে আর পুরো প্যান্ট হ্যাঁ, ইউজ করা হয় না, শুধু মানে ওই যে স্পান্ডেক্স যেটা বললেন আর কি স্যার, হুম হুম তো হুম। ওইটা শুধু নির কাছে ওয়েফটি ইউজ করা হয় না আর না না, পুরো এরকম না, প্যান্ট। এরকম ইউজ করা হয়, বাট এটা হচ্ছে ওয়েফট বরাবর, তোমার আচ্ছা আচ্ছা, লম্বালম্বি একটা ডিরেকশন আর এরকম একটা ডিরেকশন, তাই না? দুই হ্যাঁ সেট সুতা থাকে। তো এই দিকে তোমার নর্মালি স্পান্ডেক্স ইউজ করা হয় না, এদিকে 100% কটনই হয়, কারণ লম্বালম্বি ভাবে তুমি যদি স্পান্ডেক্স ইউজ করো, প্যান্ট পরতে গেলে বা শার্ট পরতে গেলে দেখবা প্যান্টের পাও তোমার সাথে লম্বা হয়ে গেছে, বা শার্টের পাও, মানে ওইটা হচ্ছে ফিজিবল না। অন দি আদার হ্যান্ড আমাদের মানে পুরা, সাপোজ এইটা তো আমাদের প্যান্ট, এটা সাপোজ আমাদের প্যান্ট, পুরা প্যান্টটাতেই তোমার এই বরাবর, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিরেকশনে এই ওয়েভড সুতাতে ইয়াটা ইউজ করা হয়, স্পান্ডেক্সটা ইউজ করা হয়। আবার এই স্পান্ডেক্স ছাড়া প্যান্টও আছে, বাট আধুনিক কালে এটার ইউজটা একটু বেশি আর কি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এগুলা তোমরা আরো ডিটেলসে সামনে পড়বা, এটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নাই, জাস্ট একটা ইউজ বললাম আর কি। ওকে, তো 1960s সর্বপ্রথম এই পলিইউরেথান থেকে ফাইবার তৈরি করা হয় এবং এটাকে স্পান্ডেক্স নামে বাজারজাত করা হয়। অরিজিনালি এটা ডুপন সর্বপ্রথম বানাইছিল অন্যান্য ফাইবারগুলোর মতোই। আর এফটিসির নমেনক্লেচার অনুসারে এটার নাম হচ্ছে স্পান্ডেক্স, বা ফেডারেল ট্রেড কমিশন অফ ইউএসএ যারা, তারা হচ্ছে স্পান্ডেক্স নামে এটাকে মানে ছাড়ে, আমেরিকান কোম্পানি যেটা। আর সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল 1958-এ, মানে এটা দুইটা টাইম লাইন, একটা হচ্ছে 1958-এ সর্বপ্রথম হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, অর্থাৎ এই নামে কিছু একটা আছে বা এটা হইতে পারে এরকম কিছু একটা তারা মানে সাবমিট করছে।
আর 1960 থেকে 61-এ একদম কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে গেছে, যেহেতু এটা দেখা গেছে ওকে রাবারের মতোই কাজ করতেছে, কিন্তু রাবারের থেকে বেটার প্রপার্টি বা বেটার সবকিছু শো করতেছে। তো এই স্পান্ডেক্স যেটা, এটা বানানো হয় হচ্ছে পলিইউরেথান থেকে। পিইউ সংক্ষেপে হচ্ছে পলিইউরেথানের সংক্ষিপ্ত রূপ, যে জিনিসটা বললাম। আর পলিইউরেথান এটা আমরা সবাই দেখছি কম আর বেশি। কোথায় দেখছি? আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। ছেলেরা বিশেষ করে যারা প্যান্ট পরো, পিছনে একটা বেল্ট লুপ দেখছো না, একটু চামড়ার মতো থাকে, মোটা করে। হ্যাঁ স্যার। ওইটা কি, ওইটা কিন্তু পলিইউরেথান, ওইটাকে বলা হয় পিইউ প্যাচ। ওইটাও এক ধরনের পলিইউরেথান, বাট ওইটার তেমন কোনো প্রপার্টি নাই আর কি, ইলাস্টিক প্রপার্টি নাই। ওইটাকে, ওইটা লেদারের মতো দেখতে, বাট ওইটা কিন্তু আসল লেদার না, ওটাকে বলা হয় ফেক লেদার। ওকে, নকল লেদার অথবা পিইউ প্যাচ বলে সব সময়। তো ওইটাও এক ধরনের পলিইউরেথান। তো বাট কিন্তু ওইটা, স্যার পলিইউরেথেনের কি তাহলে মানে ইলাস্টিক প্রপার্টিজ আছে না, তাহলে ওটার কেন নাই স্যার মানে? এটাই বলতেছি। পলিইউরেথানের আসলে দুই রকমের গঠন আছে, দুই রকমের স্ট্রাকচার আছে। এখানে দেখো আমরা একটা কথা বারবার বলি, সেগমেন্টেড পিইউ, সেগমেন্টেড পলিইউরেথান। তো ওইটা হচ্ছে কি, ওইটা সেগমেন্টেড পলিইউরেথান না, বা ওইটারও তোমার কিছুটা ইলাস্টিসিটি আছে, বাট নট অ্যাজ মাচ অ্যাজ মানে এই স্পান্ডেক্সের মতো। ওকে, তো স্পান্ডেক্স যেটা, সেটা বানানো হয় হচ্ছে সেগমেন্টেড পলিইউরেথান থেকে। এটাতে আমরা আসতেছি ডিটেলসে, হোয়াট ইজ সেগমেন্টেড পলিইউরেথান। আর ওইটা হচ্ছে নন সেগমেন্টেড, অর্থাৎ ওইটাতে কোনো সেগমেন্টেশন নাই। ওকে, এই কারণে ওইটার ওইরকম ইলাস্টিক প্রপার্টিও শো করে না। তো অফিসিয়াল সংজ্ঞা হচ্ছে 85% সেগমেন্টেড পলিইউরেথান থাকলে কোনো পলিমারিক ইউনিটে সেটাকে আমরা অফিসিয়ালি মানে ইলাস্টিক ফাইবার বা পলিইউরেথান ফাইবার বলতে পারবো। আর নামের দুইটা ভ্যারিয়েশন আছে। স্পান্ডেক্স একটু আগে বললাম, যেটা আমেরিকান নাম, ডুপন্টের দেওয়া নাম। আরেকটা নাম আছে ইলাস্টেন, যেটা হচ্ছে ইউরোপে ইউজ করা হয় বা অন্যান্য দেশগুলোতে ইউজ করা হয়। এখন বাংলাদেশে তোমরা জানো যে আমরা গার্মেন্টস বা আরএমজি সেক্টরে ভালো, মানে বেশ বড় ধরনের একটা বৈদেশিক মুদ্রা অর্জন করি, তাই না? তো বাইরে যখন আমরা কোনো গার্মেন্টস শিপমেন্ট করি, লাইক ধরো তুমি আমেরিকান কোনো কোম্পানির জন্য কাজ করো যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস নেয়, তো শিপমেন্ট করার সময় একটা ইনভয়েস দিতে হয় শিপিং কোম্পানিকে, যারা হচ্ছে জাহাজে করে ওই গুডসটা নিয়ে যায় আমেরিকাতে বা ইউরোপে, যেখানেই হোক ওই গুডসটা নিয়ে যায়। তো সেইখানে আমাদের উল্লেখ করতে হয় যে আমি যে গার্মেন্টসটা দিচ্ছি এটার কম্পোনেন্ট কি, এখানে কত পার্সেন্ট কটন আছে, কত পার্সেন্ট পলিস্টার আছে, কত পার্সেন্ট ইলাস্টিক ফাইবার আছে, এগুলা সবকিছু কিন্তু ওইখানে উল্লেখ করে দিতে হয় অ্যাকর্ডিং টু ফাইবারের মানে সরি ফ্যাব্রিকের কম্পোজিশন অনুযায়ী। তো এইটাকে বলা হয় হচ্ছে তোমার ম্যাটেরিয়াল কম্পোজিশন। তো এইখানে আমার বাস্তব অভিজ্ঞতা আর কি, একবার এই জিনিসটা উল্লেখ করতে গিয়ে একটা ছোটখাটো বিপদে পড়ছিলাম। সেটা হচ্ছে আমাদের মার্কেট ছিল হচ্ছে ইউরোপে। তো সেখানে আমি ভুলে ভুলে এই স্পান্ডেক্স লিখে দিছিলাম যে 98% কটন, 2% স্পান্ডেক্স, এইভাবে লিখে দিছিলাম। পরে দেখি যে ইয়াতে পোর্টে গিয়ে আটকে দিছে গুডসটা, মানে তারা নিতে দেয় না। কারণ হচ্ছে কি, তারা স্পান্ডেক্স কি এটা তারা জানে না, বা এটা তাদের মনে হয়েছে এটা নতুন কোনো ম্যাটেরিয়াল, এটা তাদের দেশে না, মানে নেওয়া যাবে না। তো পরে এটা বুঝতে পারলাম যে আসলে এরকম আমেরিকাতে যাইতে হলে তোমার স্পান্ডেক্স উল্লেখ করতে হয়, আর ইউরোপে যখন বা অন্যান্য দেশে যখন যায় তখন হচ্ছে ইলাস্টেন লিখতে হয়। এটাকে 2% ইলাস্টেন যদি লিখে দিতাম তাইলে আর আটকাইতো না। সো এইরকম নামের একটা ব্যারিয়ার আছে অনেক জায়গায়। তো এইটা একটু আমাদের এর জন্য খেয়াল রাখতে হবে যে তোমরা তো ভবিষ্যতে চাকরি বাকরি করবা, বা তখন আসলে জিনিসগুলো বুঝতে পারবা। এছাড়াও আরো অনেক নামে এটা চলে, লাইক্রা, গ্লসপান, ভাইরিন, ব্লু, এই টাইপের অনেকগুলো কমার্শিয়াল নাম আছে। তো এগুলাও বিভিন্ন দেশে বিভিন্ন সময় ইউজ করা হয়, বাট এই দুইটা হচ্ছে জেনারিক নাম। এই দুইটা বললে যে কেউ চিনবে, যেমন স্পান্ডেক্স বললে আমেরিকান লোকরা বুঝবে, বা
আর এলসয়ার হচ্ছে ইলাস্টেন বললে বুঝবে, অসুবিধা নেই। আচ্ছা, তো এখন আমরা পলিমার ফর্মুলা বা পলিমার ফরমেশনের ক্ষেত্রে আসি। আমাদের মেইন যে জিনিসটা, এইখানে আমরা বুঝতে পারবো যে কেন আসলে এটা এরকম ইলাস্টিক প্রপার্টি শো করতেছে বা অন্যান্য পলিমারের সাথে এর পার্থক্যটা আসলে কোথায়। তো সর্বপ্রথম পলি ইউরেথান হওয়ার জন্য, এটা তো একটা পলিমারের নাম, ইউরেথান গ্রুপ এই জিনিসটা লাগবে। এটা একটা ফাংশনাল গ্রুপের নাম ইউরেথান। যেমন এস্টার ছিল, অ্যামাইড ছিল, তারপরে অ্যাক্রাইলিক ছিল, অ্যাক্রাইলোনাইট্রাইল ছিল, এরকম হচ্ছে ইউরেথানও একটা গ্রুপ। তো এইটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এরকম দেখতে, NH3 তো এরকম কোন লিঙ্কেজ যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউরেথান। আর এই লিঙ্কেজটাই যদি অ্যাটলিস্ট 85% বা তার উপরে থাকে তাহলে সেটা কি পলিইউরেথান ফাইবার হিসেবে মানে অফিসিয়ালি স্বীকৃত। তো এই লিঙ্কেজটা এখন আমরা মানে এইটা ডিরেক্টলি তুমি মানে নেচারে পাবা না, এটাকে আমাদের বানায় নিতে হবে। তো এই লিঙ্কেজটা আমরা কিভাবে বানাবো? লাইক এস্টারও কিন্তু আমরা ডিরেক্টলি পাই নাই, ওটা আমরা বানাইছি, তাই না? এস্টার বানানোর জন্য কি লাগছিল? একটা অ্যাসিড লাগছিল, একটা অ্যালকোহল লাগছিল, তাই না? মনে আছে না ভুলে গেছি? জি স্যার। এরকম। সো এইখানেও আমার দুই ধরনের মনোমার লাগবে, যাদেরকে সংযুক্ত করলে সেটা এরকম একটা লিঙ্কেজ ফর্ম করবে। তো মনোমার দুইটা কি কি? একটা হচ্ছে ডাইঅল, অর্থাৎ এরকম কিছু একটা, মাঝখানে XYZ হোয়াট এভার যাই থাক, দুই পাশে দুইটা অ্যালকোহল গ্রুপ থাকতে হবে, ডাই অ্যালকোহলিক গ্রুপ যেটা। আরেকটা হচ্ছে ডাই আইসোসায়ানাইড গ্রুপ। আইসোসায়ানাইড কোনটা? OCN এরকম থাকলে তাকে আমরা বলি হচ্ছে আইসোসায়ানিড। অর্থাৎ এখানেও XYZ যা খুশি তাই থাক, এক পাশে হচ্ছে এরকম আইসোসায়ানাইড, আরেক পাশে এরকম অ্যালকোহল, এই দুইটা জিনিস থাকলে, এই দুইটা জিনিস একত্রিত হয়ে আমাদের দেখো এখানে N আছে, একটা হাইড্রোজেন আছে, সি আছে, দুইটা ও আছে। ওকে, তো এখানে হাইড্রোক্সিল আর ওখানে দুইটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা নাইট্রোজেন, এই দুইটা একত্রিত হয়ে আমাদের এই ইউরেথান গ্রুপটা ফর্ম করে। তো এই কারণে আমাদের এরকম দুইটা মনোমার লাগবে, যাদের একটা হচ্ছে ডাই অল গ্রুপ আর একটা হচ্ছে ডাই আইসোসায়ানিড গ্রুপ। ওকে, তো এই দুইটাকে যখন আমরা একত্রিত করব তখনই আমাদের এরকম একটা লিঙ্কেজ ফর্ম করবে, অর্থাৎ সেটাকে আমরা ইউরেথান কোনো একটা যৌগ বা পলিইউরেথান সেটাকে আমরা আলটিমেটলি বলতে পারবো। এখন আসো, why we are calling it a segmented polyurethane? নরমাল পলিইউরেথান তো আমরা বুঝলাম যে এটা থাকলেই হলো, বাট হোয়াট ইজ সেগমেন্টেড পলিইউরেথান এন্ড হোয়াটস দ্য ডিফারেন্স? আচ্ছা, এই দুইটা যৌগ যে বা এই দুইটা এলিমেন্ট যে আমরা ইউনাইট করতেছি, একত্রিত করতেছি, এইখানে এইটার প্রপার্টি আর এইটার প্রপার্টি সেপারেটলি আমরা যদি চিন্তা করি, দুইটা হচ্ছে বিপরীতমুখী প্রপার্টি শো করে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। ওকে, তো বিপরীতমুখী প্রপার্টি গুলো কি আসলে? ফার্স্ট অফ অল, আমাদের সাপোজ এরকম একটা মাঝখানে হচ্ছে ইউরেথান আছে, অর্থাৎ NH3 আছে, আর এই পাশে হচ্ছে আমার আরেকটা যৌগ, এরকমই তো হয় তাই না? এইটা এক পাশে, এইটা এক পাশে, মাঝখানে হচ্ছে NH3। এখন এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বানাবো হচ্ছে ফ্লেক্সিবল বা অ্যামরফাস, বা একদমই ক্রিস্টালাইনিটি নাই এরকম ফ্লেক্সিবল। আর এই যে পার্টটা, এইটাকে আমরা বানাবো ক্রিস্টালাইন, অর্থাৎ এইটা অনেক শক্ত একটা পার্ট হবে, এটা একদম ফ্লেক্সিবল বা নরম একটা পার্ট হবে। আর এই পুরাটা মিলা আমাদের একটা ইউনিট হবে, এইটাই বারবার রিপিট হবে। তাইলে কাহিনী কি হইলো? এইখানে কিন্তু একটা সেগমেন্টেশনের সৃষ্টি হয়েছে, তাই না? এইটুককে আমরা বলি হচ্ছে সফট সেগমেন্ট। সেগমেন্ট মানে কি? সেগমেন্ট মানে হচ্ছে বিভাগ, ভাগ। আর এটাকে বলি আমরা হার্ড সেগমেন্ট।
তো এইখানেই আসলে ম্যাজিকটা, এখানেই আসলে মানে খেলাটা, যে আমাদের এই পলিমারটা কেন এরকম আচরণ শো করে, বিকজ অফ দিস সফট সেগমেন্ট অ্যান্ড হার্ড সেগমেন্ট। তো এই দুইটা সেগমেন্টেশন থাকার কারণে যেটা হয়, এই দুইটা সেগমেন্টেশন থাকার কারণে যেটা হয় যে আমাদের ফাইনাল যে ম্যাটেরিয়ালটার সৃষ্টি হয় বা ফাইনাল যে পলিমারটা আমরা পাই, সেখানে কি থাকে, একদিকে থাকে অ্যামরফাসনেস, এটার সাথে লাগানো থাকে হচ্ছে ক্রিস্টালাইন, আবার এখানে এসে অ্যামরফাসনেস, এটার সাথে ক্রিস্টালাইন, এইরকম বারবার রিপিট হইতে থাকবে জিনিসটা। তো এর ফলে যেটা হয়, তুমি যখন এর উপরে কোনো রকম ফোর্স ক্রিয়েট করবা, ধরো এই দিক থেকে টান দিলাম, এটার এই দিক থেকে টান দিলাম, তাহলে কি হবে, ক্রিস্টালাইন তো ক্রিস্টালাইনই, এর এর সাথে কোনো সম্পর্ক নাই, এইটা যেরকম আছে সেরকমই থাকবে। বাট টান দিলে কি হবে, এই অ্যামরফাসনেসটা আস্তে আস্তে সোজা হইতে থাকবে, বা সোজা হইতে থাকা মানে কি, অ্যামরফাসনেসটা আস্তে আস্তে তোমার ক্রিস্টালাইনে পরিণত হইতে থাকবে, এই জন্য এটা লম্বা হইতে থাকবে, নর্মাল পলিমারের তুলনায় অনেক বেশি লম্বা হইতে থাকবে। তো আলটিমেটলি একটা সময় যখন এই অ্যামরফাসনেসটাও ক্রিস্টালাইন স্টেটে চলে আসবে, তখন তো আর লম্বা হওয়ার জায়গা নেই, তাই না? তখন ক্র্যাক করে যাবে বা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মানে মেইন রিজন টু শো দিস টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স। আবার যখন আমি লোডটাকে সরায় নিব, তখন কি হবে, এই যে অ্যামরফাসনেস, তার মধ্যে এনাফ এনার্জি আছে টু ব্রিং ব্যাক, মানে আলটিমেটলি আগের পজিশনে ফিরে আসা। সো যখন তুমি ফোর্সটাকে সরায় নিবা, তখন সে আবার আগের মতো এরকম অ্যামরফাস হয়ে যাবে এবং পুরা পলিমারটা কি ইলাস্টিসিটি শো করবে। সরি, এনার্জিটা পাবে কোথায়? হ্যাঁ, সরি, এনার্জিটা পাবে কোথায় আচ্ছা, আগের পজিশনে? এনার্জিটা পাবে কোথায় এটা আমি বলতেছি, এটাতে আসতেছি, সমস্যা নেই। আপাতত এইটুক মানে পয়েন্ট ক্লিয়ার হয়েছে কিনা, যে সফট এবং হার্ড সেগমেন্ট কিভাবে অ্যাপ্লাই করা হয় আর কি। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আসো যে এনার্জিটা কই পাবে। আচ্ছা, তারও আগে আমি আরেকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে আগেকার ফাইবারগুলো যখন আমরা পড়ছি, তখন আমরা কিন্তু দেখছি যে অ্যামরফাসনেস এবং স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ, দুইটা কিন্তু মানে বিপরীতমুখী সম্পর্ক দেখায়, তাই না? অর্থাৎ তুমি যদি ফুল অ্যামরফাস কোনো একটা জিনিসকে বানাও, সে কিন্তু আলটিমেটলি খুব ভালো স্ট্রেংথ শো করবে না, তাই না? হ্যাঁ স্যার। তো এইখানে তাহলে আমাদের ইলাস্টিক ফাইবারটা সহজে ছিঁড়ে যাচ্ছে না কেন, বা এটা কেন আলটিমেটলি একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেংথ শো করতেছে, যেটা তোমার ফাইবারটাকে ধরে রাখতেছে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো সেইটা হচ্ছে এই যে এই যতটুকুই থাক, হার্ড সেগমেন্ট কিছু একটা আছে, তাই না? এইটা ক্রিস্টালাইন। সো এইটা একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি, মানে নির্দিষ্ট পরিমাণ টেনজাইল স্ট্রেংথ তাকে দিচ্ছে, এবং সেই টেনজাইল স্ট্রেংথ থাকার ফলে আমাদের এই ইলাস্টিক ফাইবারটা ছিঁড়ে যাচ্ছে না। তাইলে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের ইলাস্টিক ফাইবারের ফ্লেক্সিবিলিটি, এটা কার অবদান, সফট পার্টের নাকি হার্ড পার্টের? মানে কার কারণে ফ্লেক্সিবিলিটিটা আসতেছে? সফট পার্ট। সফট পার্টের জন্য ফ্লেক্সিবিলিটিটা আসতেছে। আর যে স্ট্রেংথটা আসতেছে, এটা কার জন্য আসতেছে? ক্রিস্টালাইন। স্ট্রেংথটা আসতেছে আমাদের এই যে এই হার্ড পার্টটার জন্য বা রিজিড সেগমেন্টের জন্য। ওকে, তার মানে আর ক্রিস্টালাইন থাকার জন্য স্যার ছিঁড়ে যাচ্ছে না, এই তো? ছিঁড়ে যাচ্ছে না, হ্যাঁ, নির্দিষ্ট একটা পরিমাণ সে বাধা দিতে পারতেছে, তুমি টানলেই যে একদম ছিঁড়ে যাবে এরকম না, বাট নির্দিষ্ট একটা জায়গা যাওয়ার পর অবশ্যই সে ছিঁড়বে, এটা তো সবারই থাকে, তাই না? ফেইলিং একটা মানে ফোর্স থাকে। জি স্যার। আচ্ছা, তো এইটাই বলার ছিল আর কি। আর এখন আসো আমাদের এনার্জিটা কোত্থেকে আসতেছে এই যে ব্যাক করার বা স্ন্যাপ ব্যাক করার। তো এইখানে আমরা যে জিনিসটা ইউজ করতেছি, বিউটেন ডাইল আর টলুইন ডাইআইসোসায়ানেট, এটা জাস্ট উদাহরণ হিসেবে দিছি, জাস্ট এই বিক্রিয়াটা দেখানোর জন্য, আর কিছুই না। এইটা তোমার ইয়ার মেইন ম্যাটেরিয়াল না, নট মানে ইলাস্টিক ফাইবারের মেইন ম্যাটেরিয়াল না, বাট এইটা হচ্ছে একটা ধারণা পাবো আমরা।
তো চিন্তা করে দেখো, আমরা যদি প্রপোর্শনটা এরকম দেই যে এইটা আমরা অনেক বেশি দিলাম, সাপোজ এইটাকে আমরা 10,000 মলিকুলার ওয়েট বা 10,000 ডিগ্রি অফ পলিমারাইজেশন, অর্থাৎ ধরলাম 10,000টা মানে অ্যাটমিক ইউনিট এখানে ইউজ করলাম, আর এটা নিলাম মাত্র 10টা। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? এইটা কিন্তু তোমার পাশাপাশি পার যদি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করি, 10,000-এ যদি 10 দিয়ে ভাগ দেই, তার মানে প্রতি 1,000টা বিউটেন ডাইঅল যাওয়ার পর একটা করে টলুইন ডাইআইসোসায়ানাইড ঢুকতেছে। আবার 1,000টা ডাইঅল যাচ্ছে, একটা টলুইন আসতেছে, আবার 1,000টা যাচ্ছে, একটা আসতেছে, এরকম, তাই না? তার মানে কি এইখানে ডাইঅল পার্টটা অর্থাৎ সব সেগমেন্টার আধিক্য অনেক বেশি পরিমাণে আছে কম্পেয়ার টু দিস ওয়ান। তো এইটার পরিমাণ যখন অনেক বেশি থাকবে, আলটিমেটলি এইটার উপরে সে ডমিনেট করতে পারবে। অর্থাৎ আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, একটু মেটাফরিক্যাল উদাহরণ, মানে এটার সাথে সম্পর্ক নাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। 1 মিনিট। আচ্ছা, একটা হোয়াইট বোর্ড আসছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, তো এইখানে সাপোজ আমার কাছে 2টা ডাম্বেল আছে। ডাম্বেল তো সবাই চিনি নাকি? হ্যাঁ ডাম্বেলটা হচ্ছে আমাদের সফট মানে রিজিড বা হার্ড পোর্শন, চিন্তা করো, মানে পলিইউরেথানের সাথে কম্পেয়ার করে এটা হচ্ছে হার্ড পোর্শন। ডাম্বেলের তো ওজন আছে একটা, তাই না? বিভিন্ন রকমের ওজন আছে। সাপোজ আমি 10 কেজি 10 কেজি 20 কেজির 2টা ডাম্বেল নিছি, আর মাঝখানে আমি ছোট্ট একটা রাবার লাগাইছি, যেটা হচ্ছে তোমার রাবার নিজের দিকে এরকম ভাবে এদিকে এটাকে টানতেছে, দুই দিক থেকে দুইটাকে। তো এইটা হচ্ছে ছোট, এটা মানে নট এবল টু মুভ দিস 10 কেজি ডাম্বেলস, মানে তার ক্যাপাবিলিটি নাই যে সে 10 কেজিকে দুই পাশ থেকে টাইনা এদিকে নিয়ে আসবে, মানে হচ্ছে এটা খুবই ছোট। আর বিপরীত ভাবে চিন্তা করো, আমরা 2টা ওই যে বাটখারা নিছি, যার ওজন হচ্ছে 1 গ্রাম করে, এটা হচ্ছে 1 গ্রাম, এটাও হচ্ছে 1 গ্রাম। এইটার মাঝখানে আমি সেম রাবারটা লাগাইছি। এখন রাবারের এই পরিমাণ স্ট্রেংথ আছে যে এই 1 গ্রামকে সেই দিকে টেনে নিয়ে আসতে পারবে। অথবা ধরো এখানে আমি একটা ইলাস্টিক রাবার লাগাইছি, আর এখানে আমি 20টা ইলাস্টিক রাবার লাগাইছি, তাইলে এইটা হচ্ছে আমার অ্যামরফাস রিজিয়ন, আর এগুলো হচ্ছে আমার হার্ড রিজিয়ন বা শক্ত বা মানে নন ফ্লেক্সিবল রিজিয়ন যেটা। তাইলে এই 2টা ঘটনার ক্ষেত্রে আসলে কি ঘটবে? এইখানে আমার সফট পোর্শনের পার্টটা উইক হয় বা কম হয়, সেই 10 কেজিকে টাইনা নিয়ে আসতে পারতেছে না, অর্থাৎ এই শেপটা এখানে ফিক্সড। 10 কেজি যে তুমি রাখছো এটাকে সে নাড়াইতে পারবে না, বাট এই শেপটা কি ফিক্সড? এখানে যখন আমি 20টা রাবার লাগাইছি এবং হার্ড পার্টের পরিমাণটা কনসিডারেবলি লো দেন এই সফট পার্টের থেকে হার্ড পার্টের পরিমাণটা অনেক কম, তাহলে এই ক্ষেত্রে সে হচ্ছে এটাকে এদিকে টেনে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ স্যার পারবে। তো এই যে এক্সপেরিমেন্টটা, এইটা আসলে তোমার মানে আমি মেটাফরিক্যালি বুঝাইলাম, বাট এটা ইন্ডিকেট করে যে কনসিডারেবলি বেশি যখন আমরা সফট পোর্শন দিব কম্পেয়ার টু হার্ড পোর্শন, তখন কি সে তার মধ্যে এনাফ এনার্জি থাকবে টু ব্রিং ব্যাক দিস মানে হার্ড পোর্শন টুয়ার্ডস ইট। আর আমার ভার্সন বেশি থাকলে আর কি এটা হবে আর কি। হ্যাঁ, রাইট। আর আমরা যখন এটাকে লম্বা বানাইছিলাম তখন তো আমরা একটা ফোর্স ক্রিয়েট করছিলাম এটার সাথে, তাই না? ফোর্স ক্রিয়েট না করলে তো আর এটা লম্বা হইতো না। আর নর্মাল সিচুয়েশনে অ্যামরফাস রিজিয়নটা এই হার্ড রিজিয়নকে ডমিনেট করবে। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আশা করি ক্লিয়ার হয়েছে। স্যার একটা জিনিস, মানে যাতে অ্যামরফাস রিজিয়নটা হার্ড রিজিয়নটাকে ডোমিনেট করে, এটার জন্য তো আমরা নিজেরাই স্পেসিফাইড উপায় হচ্ছে অ্যামরফাস রিজিয়নের জন্য যে উপাদানটা দরকার এটা বেশি করে দেই, তাই না? বেশি করে দিব, রাইট। হ্যাঁ,
আর স্যার অ্যামরফাস উপাদানের জন্য মানে কোনটা, ওই যে অ্যালকোহল মূলকটা বেশি দরকার নাকি মানে সায়ানাইড মূলকটা, আইসোসায়ানাইড মূলকটা বেশি দরকার? অ্যালকোহল মূলকটা, এইটা হচ্ছে যে সফট বা ফ্লেক্সিবল সেগমেন্ট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা আরেকটু সামনে যাই, আরো ক্লিয়ার হবো বিষয়গুলো, সমস্যা নেই। তো এইটার এখানে ইউজফুলনেসটা বলা হয়েছে যে স্পান্ডেক্স ফাইবারস আর ফার স্ট্রঙ্গার দেন ন্যাচারাল রাবার এন্ড হ্যাজ গ্রেটার রিকভারি পাওয়ার। যেটা প্রথম দিকে বলছিলাম যে এই দুইটা প্রবলেমের কারণেই আমরা এইটাকে রাবারটার পরিবর্তে এটা ইউজ করার মানে প্রবণতা সৃষ্টি হয়েছে। আর দুই ধরনের পিইউ ফাইবার আছে, পলিইউরেথন ফাইবার আছে। একটা হচ্ছে পলি ইথার টাইপ, একটা হচ্ছে পলিএস্টার টাইপ। অর্থাৎ এইখানে আমরা বলছি, এটাকে আমি মেটাফরিক্যালি জাস্ট বোঝানোর জন্য এখানে রাখছি যে অ্যালকোহল ইউনিট আর হচ্ছে আইসোসায়ানাইড ইউনিট। বাট to make a polyurethane fiber we have to use either polyether or polyester in case of a butane diol। ওকে, এখন পলিইথারটা আমরা পড়ি নাই অত ডিটেলসে, বাট পলিএস্টারটা আমরা জানি, তাই না? পলিএস্টারটার কথা যদি সবার একটু মনে থাকে, আমি একটু পলিএস্টারের স্লাইডটা খুলতেছি। আসছে কি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে জাস্ট একটু রিমাইন্ডার দেওয়ার জন্য যে পলিএস্টারের ইয়াটা কেমন ছিল আসলে। একটা মিনিট, এইটা আমাদের পলিএস্টার ছিল, তাই না? পিইটি অথবা ড্যাক্রন নামে। তো এইখানে দেখো আমরা যাই বানাইছি, মাঝখানে অনেকগুলা রিপিটিং ইউনিট আছে, তাই না? এন সংখ্যক। আর দুই পাশে কি আছে? এই পাশে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এই পাশেও আলটিমেটলি একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। তো মাঝখানে হোয়াট এভার পলিএস্টারের জন্য আমরা এটা নিছি বা অন্যান্য যাই নেই না কেন, মাঝখানে এস্টার গ্রুপ সহ যাই থাকুক না কেন, দুই পাশে কিন্তু দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। সো এইটাকে আমরা একটা ডাইঅল বলতে পারি কিনা? হ্যাঁ স্যার, অবশ্যই। অবশ্যই এটাকে একটা ডাইঅল বলা যায়। তো সিমিলারলি পলি ইথারটা অনেকটা এরকমই, যে ওইটাকেও আমরা একটা ডাইঅল বলতে পারি। সো ইন দিস কেস আমরা যখন একটা পলি ইউরেথান বানাবো তখন তো আমাদের একটা ডাইঅল লাগবে। সো এই ডাইঅলটার অভাব পূরণ করে কে? পলি ইথার অথবা পলিএস্টার। ওকে, আর আইসোসায়ানাইড যেটা, সেটা আমরা নরমালি অন্য একটা মানে মৌলের আইসোসায়ানাইড নিয়ে থাকি, যেটা আমরা একটু সামনে দেখব। তো এখন ঘটনা হচ্ছে যে এইটা নেওয়ার উদ্দেশ্য কি? হোয়াই পলিএস্টার, পলিইথার এগুলো কেন নিচ্ছি আমরা? সাপোজ আমরা যখন বিউটেন নিব, বিউটেন নিয়েও তো হওয়ার কথা, কারণ এটাও তো একটা ডাইঅল, তাই না? বাট বিউটেন হ্যাজ ভেরি লোয়ার নাম্বার অফ কার্বন রিপিটেশন ইন ইট, অনলি 4, তাই না? বিউটেন পেন্টেন হইলে 5, হেক্সেন হইলে 6, এরকম, মানে খুব বেশি না এগুলো, নট নেসেসারিলি এনাফ টু মানে ক্রিয়েট দ্য ফ্লেক্সিবল পার্ট। আর যখন আমরা আরেকটা পলিমার নিচ্ছি, পলিইথার বা পলিএস্টার এই টাইপের একটা পলিমার নিচ্ছি, তখন এইটার মাঝখানে এন সংখ্যক যে কার্বনের রিপিটেশনটা আছে, যে মনোমারিক ইউনিটের রিপিটেশনটা আছে, সেইটাকে আমরা ইচ্ছা মতো নিতে পারতেছি, তাই না? কেউ কিছু বললা? স্যার আচ্ছা, ভুলে মনে হয় স্যার আনমিউট ভুলে হয়ে চলে গেছে। আসছে মনে হয়। ওকে, তো যখন আমরা পলিএস্টার বা পলি ইথার বা এই ধরনের কোনো বড় কোনো পলিমার নিচ্ছি, তখন উই ক্যান মানে ইনপুট এনি নাম্বার উই লাইক, মানে আমাদের যা দরকার একটা ম্যাক্রোগ্লাইকল তৈরি করার জন্য। সাপোজ আমরা এখানে 10,000 ডিগ্রি অফ পলিমারাইজেশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ পলিএস্টারের যে রিপিটিং ইউনিটটা, এটা 10,000 টাইমস রিপিট হচ্ছে। তো এখন চিন্তা করে দেখো, ওইটা যদি 10 টাইমস হয়, ওটা কিন্তু এমনি নিজেই একটা লম্বা চেইন, তাই না? আর তার সাথে আমি এই যে ছোট্ট একটা ডাইঅ্যাসোসায়ানাইড নিলাম, আবার ওটা 10,000 টাইমস রিপিট হইলো। তো এইভাবে আমরা আমাদের সফট পোর্শনটাকে ফর্ম করতেছি, হুইচ ইজ কল্ড ম্যাক্রোগ্লাইকল। কারণ গ্লাইকল আমরা জানি যে ডাবল অ্যালকোহল থাকলে তাকে আমরা গ্লাইকল বলে থাকি। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাক্রোগ্লাইকল। ম্যাক্রো মানে হচ্ছে বড়, তাই না? মাইক্রো আর ম্যাক্রো আমরা সবাই জানি। তো যেহেতু আমাদের এই পলিমারটা কনসিডারেবলি বড়, সেই জন্য এটার নাম আমরা দিছি ম্যাক্রোগ্লাইকল।
আর এটা বন্ডিং হবে কার সাথে, একটা হার্ড সেগমেন্টের সাথে, যেটাতে তোমার এরকম ডাইআইসোসায়ানাইড গ্রুপ থাকবে। তো এভাবেই আমরা একটা পলিইউরেথান ফাইবারের কনসেপ্টকে বিল্ড করে থাকি, যে এইভাবেই আমরা পলিইউরেথান বানাবো। তো এরপরে একটা ছবি যেটা, এটা তার একটু ভালো বোঝা যাবে আমাদের মানে অ্যাপ্লিকেশন গুলা। তো এই চ্যাপ্টারটা একটু স্লো যাচ্ছি কারণ এখানে বোঝার একটু ব্যাপার আছে অনেক কিছু বেশ। তো এইখানে জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে যে আমরা আসলে কি বানাইতে যাচ্ছি সেইটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা এই যে এরকম ডাই অ্যালকোহল ইউনিট, তাই না? এই পাশে একটা ও এইচ ছিল, এইচটা সরে গেছে বিকজ অফ এই বন্ড ফরমেশন। এই পাশের এইচটা বাইরে আছে। সো এইটা হচ্ছে আমাদের ডাই অ্যালকোহল যে গ্রুপটা, অথবা ম্যাক্রোগ্লাইকল অথবা সফট পোর্শন যেটা, সেটা। আর এখানে দেখো একটা নাম্বার আছে x, সো উই ক্যান রিপিট দিস ইউনিট অ্যাজ মাচ অ্যাজ উই লাইক। আমরা 10,000 দিতে পারি, 2,000 দিতে পারি, 20,000 দিতে পারি, অ্যাজ মাচ অ্যাজ উই নিড। আর এই পার্টটা কি করে, ফ্লেক্সিবল স্ট্রেচিং, মলিকুলার সেগমেন্ট, সফটার রাবারি ইন ক্যারেক্টার, গিভস ফাইবার ইলাস্টিসিটি। সো হি ইজ রেসপন্সিবল ফর গিভিং ইলাস্টিসিটি। আর এইখানে আরেকটা পার্ট আমরা দেখাইছি যেটা হচ্ছে আমাদের হার্ড সেগমেন্ট। তো হার্ড সেগমেন্টে কি আছে, হার্ড সেগমেন্টে আছে হচ্ছে আমাদের এই যে আইসোসায়ানাইড গ্রুপ যেটা ছিল, সেটা হচ্ছে এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে আসলে ইউরেথান বা পিইউ ফর্ম করছে। এটা হচ্ছে আমাদের ইউরেথান গ্রুপ, বাট বিক্রিয়া হওয়ার আগ পর্যন্ত এখানে কি ছিল, ও সি এন, এটা আইসোসায়ানাইড গ্রুপ ছিল। এক পাশে এটা, এক পাশে এটা, সো এই কারণে দুইটা যেহেতু আইসোসায়ানাইড আছে, এটার নাম হইলো ডাইআইসোসায়ানাইড। আর মাঝখানে হোয়াট এভার এক্স ওয়াই জেড যা খুশি তাই থাক, উই ডোন্ট মানে আমাদের কেয়ার করার দরকার নেই। রিজিড সেগমেন্ট অফ দ্য পলিমার মলিকুল gives polymer strength, hence the strength and durability of spandex fiber. তো বিষয়টা বোঝা গেছে যে কার কাজ আসলে কোনটা। ওর কাজ হচ্ছে ইলাস্টিসিটি দেওয়া, ফ্লেক্সিবিলিটি দেওয়া, আর এর কাজ হচ্ছে কি স্ট্রেংথ দেওয়া বা ডিউরেবিলিটি দেওয়া, বা লাস্টিং যাতে করে সেই ইয়াটা বজায় রাখা। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ। আর কি, এই যে এইখানে রিজিড পার্টে স্যার ভিতরে তো অনেকগুলো আইসোসায়ানাইড মূলক আছে, তাহলে ওগুলা কি আমাদের স্ট্রেংথটা বাড়ায় দিবে না, মানে বেশি রিজিড করে ফেলবে না, হ্যাঁ। স্ট্রং করে ফেলবে না? আচ্ছা, স্ট্রেংথ এটা বাড়ায় দিবে, বাট এখানে কয়টা আছে চিন্তা করো। এখানে আমরা এন যদি সংখ্যক না স্যার? হ্যাঁ এন সংখ্যক, এন তুমি কত দিবা সেটা তো তোমার উপরে, তাই না? ও এন আচ্ছা তুমি আচ্ছা 10 দিতে পারো, ডাজন্ট ম্যাটার। আর এখানে তুমি 10,000 দিতে পারো, 20,000 দিতে পারো। সো ইন দ্যাট কেস প্রপোর্শনটা কিন্তু ওরকম হয়ে যাবে। আর স্যার আরেকটা জিনিস, ওইখানে যে ফ্লেক্সিবল পার্টে যদি আমরা হচ্ছে মানে পলিয়েস্টার দিই, তখন তো স্যার মানে এরকম দেখাবে না জিনিসটা, তাই না? ভিতরে তো ওই না যে না আরো না, জিনিসপত্র দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জিনিসপাতি, এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, আর কিছু না। আর স্যার একটা জিনিস, যে ইথিলিন গ্লাইকল মানে হচ্ছে গ্লাইকল যেগুলো বলি স্যার, ওগুলো তো দুই পাশে শুধু ওএইচ মূলক থাকে, কিন্তু রাইট। পলিয়েস্টারের ক্ষেত্রে যদি আমরা দেখি ওইখানে তো এক পাশে সিওওএইচ মূলক চলে আসে, ওটা তো মানে অ্যাসিডীয় মূলক হয়ে যায় না? সিও চলে আসুক, বাট সিওটা তো তোমার ব্র্যাকেটের ভেতরে ঢুকে যায়, তাই না? ও আচ্ছা, মানে আমরা আলটিমেটলি হচ্ছে মুক্ত প্রান্তগুলো নিয়ে চিন্তা করবো শুধু। মুক্ত প্রান্ত নিয়ে চিন্তা করবো, রাইট। আর সিওটা তোমার বারবার রিপিট হবে উইথ পলিস্টার মনোমার। স্যার থ্যাংক ইউ স্যার। আর এখানে আমরা একটা গ্রাফিক্যাল জিনিস দেখানোর চেষ্টা করছি। এই যে বিটগুলা, এগুলা হচ্ছে এই যে এক একটা তোমার এই মানে পলিইউরেথান মূলক। আর এই যে ভাঁজ করা পার্টটা, এটা হচ্ছে আমাদের সফট সেগমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে রিল্যাক্সড অবস্থায়। যখন আমরা স্ট্রেচ করব, টান দিব, তখন কি হবে, এই পার্টটা লম্বা হয়ে যাবে। বুঝা গেছে? এই পার্ট কিন্তু যা আছে তাই থাকবে, এর লম্বা হওয়ার কোনো কারণ নাই বা কোনো ইয়া নাই, ক্যাপাবিলিটি নাই। লম্বা হবে এই পার্টটা, আবার যখন ছেড়ে দিব এই পার্টটাই আবার ব্যাক করবে। ওকে, সো ইট অল ডিপেন্ডস অন দিস রিল্যাক্সড পার্ট। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা। আর স্যার এই ফুল ইউনিটটা কি বারবার রিপিট হইতে থাকে, এই যে মানে স্ট্রেচ, ও যে রিজিড ফ্লেক্সিবল এরকম?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ইউনিটটা এরকম বারবার ইয়া হইতে থাকে। আচ্ছা, এইটা কিভাবে হবে সেটা আমরা ওই যে যখন এই পরবর্তী স্লাইডটাতেই দেখবো, বাট এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আহ, তখন আর কি বিষয়টা আর একটু ক্লিয়ার হবে যে সাপোজ আমরা তো এই দুইটা জিনিসকে মিক্স করতেছি, তাই না? এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি। এখন হাউ ডু ই কন্ট্রোল যে এরকম 100টার পরে এরকম একটা আসবে, আবার 100টার পরে এরকম একটা আসবে? এটা তো এরকম হইতে পারে যে 10টা একদিকে পড়ে গেল, আবার 100টা একদিকে পড়ে গেল, এরকম হইতে পারে না? হ্যাঁ জি স্যার। এটা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এটাকে কন্ট্রোল করার একটা সিস্টেম আছে যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো আর কি। তো তার আগে আমরা জাস্ট একটু ধারণা নিব নেক্সট ক্লাসের পড়াটার, যে নেক্সট ক্লাসের পড়াটা একটু ক্রিটিক্যাল হইতে যাচ্ছে, কারণ এইটাই হচ্ছে আসল বোঝার বিষয় যে আমরা কিভাবে আসলে বানাই, 3টা স্টেপে আসলে পলিউরেথানটাকে বানাই। তো প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রোডাকশন অফ লো মলিকুলার ওয়েট পলিমার। মানে হচ্ছে আমাদের যে সফট সেগমেন্টটা আছে, অর্থাৎ পলিস্টার যেটা বললাম এখানে, এইটাকে আমাদের ফার্স্টে বানায় নিতে হয় লো মলিকুলার ওয়েটে, মানে ছোট ছোট ইউনিট আমাদের আগে বানায় নিতে হয়। সাপোজ আমি 1000টা ইউনিট নিব পলিস্টারের, তো সেইটাকে এই 1000টাকে আমার আস্তে আস্তে বানায় নিতে হবে। ফার্স্ট অফ অল আমরা সফট সেগমেন্টটা বানাবো, মাইন্ড ইন। সেকেন্ড স্টেপে আমরা কি করব, রিঅ্যাকশন অফ প্রি পলিমার, এই সব সেগমেন্টটাকে আমরা বলি হচ্ছে প্রি পলিমার, এটা হচ্ছে তার আর একটা নাম, জেনে রাখো। এইটাকে ডাইআইসোসায়ানাইডের সাথে বিক্রিয়া করাবো। অর্থাৎ এইটাকে ডাইআইসোসায়ানাইডের সাথে বিক্রিয়া করাইলে কি হবে, এই যে এটার দুই পাশে অর্থাৎ টার্মিনাল গ্রুপ, মানে এর যে প্রান্তে কি আইসোসায়ানাইড এসে লাগবে, তাই না? সাপোজ এই দুইটা হচ্ছে আমাদের ডাইআইসোসায়ানাইড, দুই পাশে লাগা গেল, আর মাঝখানে হচ্ছে আমাদের সফট সেগমেন্টটা বা প্রি পলিমারটা। এরপরে কি করব, আমরা কাপলিং করব আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রি পলিমার। তাইলে প্রথম স্টেজে আমরা শুধুমাত্র সফট সেগমেন্ট বানাইছি, চিন্তা করো একটু। সেকেন্ড স্টেজে কি করছি, সফট সেগমেন্টের দুই পাশে দুইটা আইসোসায়ানাইড লাগাইছি। তো লাগানোর পর এটার নাম কি হয়ে গেছে, আইসোসায়ানেট টার্মিনেটেড সফট সেগমেন্ট। অর্থাৎ এইটা আইসোসায়ানেট টার্মিনেটেড প্রিপলিমার, মানে টার্মিনালে আইসোসায়ানাইট আছে এরকম একটা প্রিপলিমার। তারপরে কি করব, এই যে একটা পার্ট হইলো, এরকম তো আরো অসংখ্য পার্ট ক্রিয়েট হয়েছে, তাই না? যতগুলা আমাদের সফট সেগমেন্ট আছে সবগুলোর সাথেই তো এরকম লাগছে। তো এইগুলাকে জাস্ট এনে থার্ড স্টেজে জোড়া দিব। জোড়া দিলে কি হবে, এই পার্টটা এখানে চলে আসবে, এরকম হইলো। আবার এটার সাথে আরেকটা পার্ট এসে লাগবে, এরকম হইলো। এইভাবে আমাদের পলিমার চেইনটা গঠন করা হবে। এবং এইভাবে যখন পলিমার চেইনটা গঠিত হবে, দেখো আমাদের সিকোয়েন্স কিন্তু ঠিক হয়ে গেছে, এইদিকে সফট, এইদিকে আবার হার্ড, আবার সফট, আবার হার্ড, আবার সফট, আবার হার্ড। তো এইভাবে যদি আমি আলাদা রিয়াকশন না করে একবারে যদি সব ঢাইলা দিতাম, তাহলে কি হইতো ঘটনা, সব একটা জগা খিচুড়ি অবস্থায় চলে আসতো। দেখা যায় তো এখানে 10টা সফট সেগমেন্ট একসাথে আসছে, তারপরে একটা হার্ড সেগমেন্ট আসছে, আবার একটা সফট সেগমেন্ট আসছে, আবার 10টা হার্ড সেগমেন্ট আসছে, এরকম হয়ে যেতে পারতো। এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যেত আর কি। বাট এরকম 3টা স্টেপে করার ফলে আমাদের এই প্রবলেমটা মানে ইয়া হয়েছে। তো আমি সবাইকে একটা ছবি দেখাই, তোমাদেরকেও দেখাই। এই জিনিসটা তো আমরা সবাই দেখছি, তাই না? এরকম কিছু একটা পাইপের মতো বাসা বাড়ির কাজে বা অন্যান্য জায়গায় আমরা দেখছি, তাই না? জি স্যার। তো এইটার সাথেও ওই জিনিসটার একটা অদ্ভুত রকমের মিল আছে। এরকম ছোট ছোট পাইপের খণ্ড তোমরা দেখছো যে এরকম দ্বিমুখী একটা মানে নাট থাকে, এই নাটের সাথে আবার এরকম একটা দণ্ড এসে কিন্তু লাগানো যায় এই সাইডে, তাই না? এই টাইপের কোনো কিছু হয়তো বা দেখছো তোমরা, জানি না আমি দেখছো কিনা। বাট বাসায় বা মানে ছাদে পাইপ টাইপ যেগুলো থাকে এগুলোর মধ্যে এগুলো প্রায় দেখতে পারবা। তো এইটার সাথে ওই স্ট্রাকচারটার অদ্ভুত একটা মিল আছে। সেটা হচ্ছে আমরা যদি এই যে মাঝখানের এই লম্বা পাইপটাকে যদি সফট সেগমেন্ট চিন্তা করি, তাইলে পাইপের কথাই আমরা চিন্তা করি। এই পাইপের সাথে যখন আমি আরেকটা এরকম লম্বা পাইপ লাগাবো, তখন আমরা আসলে কি করব, ফার্স্ট অফ অল এইটার দুই প্রান্তে এরকম দুইটা বোল্ট লাগাবো, তাই না? এই দুইটা বোল্ট হচ্ছে তোমার ওই হার্ড সেগমেন্টটা, অর্থাৎ আইসোসায়ানাইড যে বিক্রিয়া করাইলাম টার্মিনাল গ্রুপে যেটা লাগাইলাম,
সেটা হচ্ছে এই দুইটা। এবং এরকম আরেকটা ইউনিট যখন আমরা নিয়ে আসব, ওই বোল্টের সাথে এই বোল্টটা জোড়া লাগাই দিব। তো এইটা হচ্ছে আমার কাপলিং রিঅ্যাকশন। অর্থাৎ ওয়েট এ মিনিট, অ্যাড করে দিলাম স্যার। অর্থাৎ ফার্স্ট স্টেজে আমরা এই যে সফট সেগমেন্টটা বানাইছি, সেকেন্ড স্টেজে আমরা একটা হার্ড সেগমেন্ট লাগাইছি, দুই সাইডে দুইটা। থার্ড স্টেজে আইসা এরকম যে আরেকটা তৈরি হয়েছে তার সাথে আমরা কাপলিং করে দিছি। তো কাপলিংটা করার জন্য, অর্থাৎ এই দুইটা আবার জোড়া লাগানোর জন্য কিন্তু আরেকটা আমাদের মানে কেমিক্যাল লাগে বা আরেকটা এলিমেন্ট লাগে। সেইটা হচ্ছে একটা ইথিলিন গ্লাইকল হইতে পারে, খুব ছোট আকারের অ্যালকোহল। আচ্ছা, এটা কিভাবে হইতে পারে এখন আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে আমাদের পলিয়েস্টার। পলিয়েস্টার এখানে কোনটা? এই যে চিকন সফট পার্টটা, সিগন্যালটা, সফট হ্যাঁ, সিগন্যালটা, সফট সব পোর্শনটা। সিগন্যাল, সব পোর্শনটা হচ্ছে পলিয়েস্টার। সাপোজ এটাকে আমি সংক্ষেপে বোঝানোর জন্য পল লিখলাম, এটার দুই পাশে হচ্ছে OH আছে। এইটার সাথে আমি যে কোনো একটা আইসোসায়ানাইড নিয়ে আসবো, CNO কে নিয়ে আসবো। CNO, ভিতরে ধরলাম X আছে, এই পাশে আরেকটা CNO। মানে কি আছে আমি এখনো জানি না, জাস্ট এটা জেনারেল ফর্মুলা। তাইলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ টু মেক দিস ওয়ান, বানাইলাম, খুব ভালো কথা। সেকেন্ড স্টেজ হচ্ছে এইটার সাথে এটাকে জোড়া লাগানো। তো এটার সাথে এটাকে জোড়া লাগাইলে কি হবে, এই পাশে OH থাকলো, খুব ভালো কথা। এই পাশে পলিস্টার যেটা আছে থাকলো, এটাও ভালো কথা। এইখানে আমাদের কি হইলো তাইলে, NHC ডাবল, অর্থাৎ ইউরেথান যেটা, সেটা হচ্ছে গঠন হয়ে গেল। আর এটার সাথে X আছে, খুব ভালো কথা। এই পাশে CNO যা আছে, খুব ভালো কথা, যা আছে তাই। তো এই আমাদের একটা ইউনিট, যেটা হচ্ছে এই ইউনিটটা, এইটাই হচ্ছে এটা। এখানে আমি আরেক পাশে দেখাই নাই, এই পাশেও তোমার সেম এই জিনিসটা আসবে। তাহলে সফট পোর্শন হচ্ছে আমার এইটুক, এই যে পলিস্টার পর্যন্ত, আর এই হার্ড পোর্শন হচ্ছে আমার এইটুক। এখন এটা লম্বা দেখা যাচ্ছে কারণ পলিস্টার তো এখানে রিপিট হয়েছে অসংখ্য বার, তাই না? এখানে 1000 বার ধরে রিপিট হয়েছে, এই কারণে এটা লম্বা। আর এটা হচ্ছে একটাই নিছি আমরা। তো এই একটা ইউনিট আমার গঠিত হয়েছে। তাহলে ইউনিটটা একটু পরিষ্কার ভাবে লিখি। এই পাশে OH, এখানে পলিয়েস্টার, এখানে NHCNO, সরি C ডাবল, এইখানে X, আমরা জানি না কিসের ডাইআইসোসায়ানাইড নিছি, এটা হইতে পারে তোমার বেনজিন, হইতে পারে মিথাইল, হইতে পারে ইথাইল, এটা পরে দেখবো আমরা। এই পাশে আরেকটা CNO রয়ে গেছে। সিমিলারলি আমরা এরকম আরেকটা ইউনিটের কথা চিন্তা করি, যেটাকে আমরা উল্টাইয়া দিব। এই পাশে CNO, এইখানে X, এখানে NHC ডাবল, এখানে একটা পলিয়েস্টার, এই পাশে যথারীতি OH। এইটা আরেকটা ইউনিট। এখন এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজের ফলাফল। থার্ড স্টেজে এসে আমরা কাপলিং করছি, অর্থাৎ এই পার্টটাকে এই পার্টের সাথে জোড়া লাগাইছি। কিভাবে জোড়া লাগাইছি, মাঝখানে যদি আমি একটা ইথিলিন গ্লাইকলকে নিয়ে আসি, CH2, এটা দুইটা, এই পাশে একটা OH, আর এই পাশে একটা OH, এটাই তো ইথিলিন গ্লাইকল নাকি? জি স্যার। এইটা নিয়ে আসলে কি হবে, এই দুইটার মধ্যে আবার ইউরেথান গঠন হবে, চিন্তা করে দেখো। তাহলে তখন ফুল জিনিসটা কি হইলো, OH, পলিয়েস্টার, NHC ডাবল, এখানে X, এইখানে এখন নতুন করে আরেকটা NHC ডাবল গঠন করা হয়েছে। NHC ডাবল, মাঝখানে CH2, দুইটা, এই পাশেও সিমিলারলি আরেকটা
NHC+O তার সাথে X, তার সাথে আবার NHC+O, তার সাথে পলিয়েস্টার, তার সাথে ওই। দিস ইজ হাউ আমাদের পলিইউরেথানের পুরা জিনিসটা গঠন করা হয়। এবং যতক্ষণ পর্যন্ত তুমি ম্যাটেরিয়াল দিতে থাকবা, এই সাইডে আবার যুক্ত হইতে থাকবে, এই সাইডে আবার যুক্ত হইতে থাকবে, হইতে হইতে লম্বা চেইন হইতে থাকবে। এবং যেহেতু এখানে আমার এই পার্টটা রিপিটেশন যত বেশি আছে তত বেশি হচ্ছে, সাপোজ এটা হচ্ছে 1000টা আছে, তাহলে এইটা এখানে 1000 বার রিপিট হবে, তার মানে এই পার্টটা অনেক বেশি লম্বা হবে। তারপরে এইটুক হবে আমার হার্ড সেগমেন্ট, আবার এখানে 1000টা সফট সেগমেন্ট, এরপরে আবার হার্ড সেগমেন্ট। তাইলে কনসিকুয়েন্সটা বোঝা গেছে নাকি? হ্যাঁ স্যার। এটা একটু জটিল, মানে কম্পেয়ার টু আদার পলিমার ফর্মিং রিঅ্যাকশন, আর এইভাবেই আসলে হয়ে থাকে। তো এই বিষয়টা একটু নিজেরা চিন্তা করে দেখো, বা কোনো প্রবলেম থাকলে আমাকে বইলো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি মানে কিভাবে বানানো হচ্ছে রিঅ্যাকশন গুলা, তারপরে হচ্ছে এগুলার ইউজ, কাজ, এবং হিট সেটিং টেটিং এগুলা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, মনে হচ্ছে নাই। তো বুঝাইতে পারছি তো নাকি? এটা কিন্তু একটু জটিল, অনেকেই মানে আগের ক্লাসগুলোতে ফেস করছি আর কি, বুঝতে পারে না খুব সহজে। জি স্যার, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। স্যার বুঝতেই তো পারলাম স্যার। Okay. আরেকবার একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ইনশাল্লাহ। আর এইটার ইয়াটা আমি এখনো দেই নাই, আগের চ্যাপ্টারটাও বাকি আছে, তো দিয়ে দিব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর তোমাদের তো মনে হয় নেক্সট উইক থেকে ছুটি শুরু হয়ে যাবে যতদূর জানি, ক্যালেন্ডারে দেখলাম। তো মনে হয় জি স্যার। একেবারে উইন্টার ভ্যাকেশনের পর দেখা হবে আর কি। হ্যাঁ স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কারো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি, মোটামুটি এই পর্যন্তই ছিল। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। কি অবস্থা হয় করোনার আগে দেখে দিই। স্যার আশা করা যায় নতুন বছরটা ভালো কাটবে সবার জন্য, করোনা চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, স্যার। তোমরাও ভালো থেকো। হ্যাঁ, বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সুপার হুম। পলিমারটা কি জিনিস স্যার, যদি একটু বলতেন, এটা বুঝতেছিলাম না। সুপার পলিমার এটা আসলে তোমার কোনো কোনো ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, সুপার পলিমারটা হচ্ছে মলিকুলার ওয়েটের সাথে তোমার মানে সম্পর্কিত আর কি। খুব বড় মলিকুলার ওয়েটের কিছু আসে, তখন তাকে সাম কেসে আর কি, নট ইন অল কেসেস, যে সুপার পলিমার বলা হয়ে থাকে। তো মানে এটা আসলে কনটেক্সটের উপরে ডিপেন্ড করে, তোমরা কোন কনটেক্সটে কথা বলতেছো। অনেক সময় স্যার মানে এটা যে প্রেজেন্টেশন একটা দুইটা পেপার দিছে স্যার, ওখানে এই কোডটা দেখছি। আচ্ছা, সুপার পলিমার আমি যতদূর জানি হচ্ছে সব মানে অনেক বেশি যখন মলিকুলার ওয়েট থাকে, মানে ভেরি লার্জ, খুব বড় বড় যখন মলিকুল দিয়ে একটা পলিমার গঠন করা হয়, সেটাই হচ্ছে সুপার পলিমার। বাট আচ্ছা, পেপারটা ওইখানে পড়ে একটু দেখো, তারপরেও যদি অন্য কোনো কনসেপ্ট থাকে আমি জানি না ঠিক। ওইখানে স্যার 316 ওমেগা স্টার এটা নিয়ে কথা বলার সময় মানে বলছে আর কি যে সুপার পলিমারের এই ধর্মগুলা এটা নিয়ে কাজ করা যেতে পারে, এইসব বলছে আর কি। আচ্ছা, 316 ওমেগা স্টার, এই ওমেগাটা যারা কি বোঝাচ্ছে, মানে ওমেগা তো মূলকটা স্যার আছে। কি স্যার এগুলা? আচ্ছা, 316 ওমেগা স্টার। হ্যাঁ, এইরকম কি এগুলো আছে স্যার ওই পেপার দুইটাতে পেপারে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি ঠিক ওমেগা ওমেগা 3 অ্যাসিড একটা আছে, এটাই কি না আমি ঠিক জানি না। যেটার নাম যদি আমি বলি স্যার, একটা আর জিনিস, হ্যাঁ। আচ্ছা, আমি একটু আলফা পলিস্টার, ওমেগা পলিস্টার, আচ্ছা এইগুলা আমি একটু আসলে বলে স্যার, নেই। হ্যাঁ, আচ্ছা, ওমেগা 3
তোমাদেরটা কি 316? জি স্যার, আচ্ছা 316 ওমেগা স্টার। ওমেগা, আমি একটা জিনিস পড়ছিলাম, ওমেগা 3 একটা অ্যাসিড ছিল যেটা ইথাইল এস্টার দিয়ে তৈরি ছিল, এবং এইটা তোমার যে ফিশ অয়েল আছে না, মানে সামুদ্রিক মাছের যে তেল, এইটাতে জি ওমেগা জি 3 পাওয়া যায়। ওকে, সো এইটা এক ধরনের পলিমার এবং এটা অনেক মানে লার্জ মলিকুলার একটা পলিমার। তো সেটা যদি তোমাদেরটা যদি 316 হয় তাহলে সেটা আরো বেশি বড়, মলিকুলার ওয়েট 316 ওমেগা। তো এটা ওই ক্ষেত্র থেকে আসতে পারে, বাট ইয়াটা আমার একটু পড়তে হবে মানে 100% অ্যাকুরেটলি বলার জন্য। Okay? এরকম আলফা ওমেগা এটা আসলে তোমার মানে বায়োলজিক্যাল ইউনিট, যেগুলা হচ্ছে তোমার আহ, মানে মলিকুলার ওয়েটকে নির্দেশ করারই একটা ইউনিট। বাট হচ্ছে এটা মানে যে বললাম যে ফিশ অয়েলের যে ফ্যাট, এটা হচ্ছে তোমার ওমেগা 3 দিয়ে বোঝায় এরকম আর কি। মানে একটা ইন্ডিকেটর টাইপের, মানে একটু লার্জ মলিকুলই বোঝায় সবগুলাই, আলফাও লার্জ মলিকুল আবার ওমেগাও লার্জ মলিকুল, বাট এক একটা এক একটা কনটেক্সটে বোঝায় আর কি। আর তোমরা তো পেপারে দেখছো তাই না? তো পেপারে জি। তো এটার মানে এক্সপ্লেনেশন থাকার কথা, কারণ একটা পেপার যখন কেউ লেখে ওইটাতে তোমরা একটু ভালো মতো পড়ো, অবশ্যই এক্সপ্লেনেশন আছে যে হোয়াট ইজ দিস। কারণ স্যার সমস্যা হচ্ছে স্যার এই ওইটাতে পেপারের স্যার আগে স্যার নাকি আরো 1 2 4-5টা পেপার আছে, ওইটার ধারাবাহিকতায় এটা আসছে। আর স্যার ওই যে স্যার 1 2 দিয়ে যে স্যার লিংক গুলা দেওয়া থাকে স্যার, ওগুলা আবার স্যার আমরা পাই নাই স্যার। কারণ হচ্ছে আমরা স্যার রেফারেন্স, জাস্ট জি স্যার পিডিএফ ফরম্যাটটা পাইছি, এই কারণে স্যার আরো ধরতে পারি নাই যে আসলে জিনিসটা কি। পেপারে রেফারেন্স লেখা নাই, রেফারেন্সের নাম টাম দেওয়া নাই, কোন বই থেকে নিছে কোন ইয়ার থেকে নিছে, উম, জি স্যার একদম আছে তো। লাস্টে। জি স্যার আছে স্যার, মানে হচ্ছে কিন্তু স্যার ডিরেক্ট তো আমরা যেতে পারি না স্যার। ডিরেক্ট না, ওইটা কপি পেস্ট করে অথবা ওইখানে দেখবা একটা ডিওআই নাম্বার আছে, ওইটা দিয়ে যদি তুমি গুগলে সার্চ দাও চলে আসবে ওই So, মানে আমি যে যে ঢুকতে পেপারটা। গেলে বলে স্যার যে টাকা লাগবে, মানে ডলার পে করতে বলে। আচ্ছা জি স্যার, ডলারের বিষয়টা, $40 চাই স্যার একটা ইয়েতে। আচ্ছা দাঁড়াও, ডলারের বিষয়টা মানে ভাঙার উপায় আছে, চুরি করার উপায় আছে, জি যেটা স্যার এসি বাংলাদেশে রিপোর্ট পসিবল। দেখছি স্যার $40 স্যার, মানে বলেন আমি স্যার স্যার, বলেন পুরোটা উপায়টা খুঁজতে বলেন স্যার। গেছিলাম, দেখি স্যার $40 $40 চাই স্যার। আমি কি দেখাই দিব চুরি করার সিস্টেমটা? জি জি স্যার, স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, দেখাই দেন। আচ্ছা একটু হোল্ড করো, দেখাচ্ছি। এটা হলো আমাদের বাংলাদেশের জন্য সুবিধা, সহজেই তোমার পাইরেটেড জিনিসগুলো পাওয়া যায়। বাট বাইরে আমার এক ফ্রেন্ড থাকে আমেরিকাতে, ইউএসএ তে, ওর বইটই সব আমি নামাই দিই, কারণ ও ওইখান থেকে নামাইতে পারে না, কারণ ওদের রেস্ট্রিকশন আছে আয়তে। বাট বাংলাদেশে এটা পসিবল। চপ 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 চপ। এই, আচ্ছা একটা মিনিট হোল্ড করো, আমি ওপেন করতেছি। রাজমণি মাইকটা একটু মিউট কর।
আচ্ছা, একটা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে এখন স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, এই ওয়েবসাইটটার নাম সবাই শুনছো, সাই হাব। জি স্যার। এইটার থেকে তুমি খুব ইজিলি যে কোনো পেপার, যে কোনো পাবলিকেশন নামাইতে পারবা, যদি সেটা আর কি ইয়াতে থেকে থাকে। তো এইখানে জাস্ট আর কিছুই নাই, যে sci-hub.ac এটা লিখে সার্চ দিলে এটার ভেতরে যদি তুমি ঢুকো, এটা একটা রাশিয়ান ওয়েবসাইট আর কি। তারা পাইরেসি ঠিক না, মানে যেখানে যে পেপার আছে এগুলাকে কালেক্ট করে সামহাও, হ্যাক ট্যাক করে কোনোভাবে, এবং সবগুলাকে এখানে তারা কালেকশন হিসেবে রেখে দেয়। তো এইটা একটা সিস্টেম। সাই হাবে ঢুকতেছে যে এইখানে তুমি ইউআরএল বা ডিওআই নাম্বার বা তোমার পেপারের টাইটেল যে কোনো কিছু দিয়েই সার্চ করতে পারো। যেমন একটা আমি দেখাই, যেমন আমি যদি এলসেভিয়ারে যাই, এলসেভিয়ারের জার্নাল গুলো নর্মালি নামানো যায় না, মানে এটা পে পে করে নামাইতে হয় আর কি, বা পড়তে হয়। খালি ওই যে অ্যাবস্ট্রাক্টটা সামনে লেখা থাকে। তো সাপোজ আমি এখানে একটা পেপার চাই, সার্চ দিই হচ্ছে তোমার পলিইউরেথান নিয়েই দিই, যেহেতু আজকে যেটা পড়লাম। এই যে এখানে অনেকগুলা বই, পেপার, পাবলিকেশন যা আছে এটা সম্পর্কে চলে আসবে। এই যে ওয়েব পেজ কতগুলো আসছে, 149টা বুক আসছে এরকম। তো সাপোজ এইটা যদি আমি ঢুকি, রিসাইক্লিং অফ পলিইউরেথান ফোম, এটা আমি নর্মালি নামাইতে পারবো না, কারণ এটা ফ্রি থাকবে না। এটা জাস্ট আমি একটা অ্যাবস্ট্রাক্ট বা মানে খুবই ওভারভিউ টাইপের একটা জিনিস পড়তে পারবো, বাট এই বই আমাকে ফুল সে পড়তে দিবে না। এই যে দেখছো, $150, $200 এরকম দাম লেখা। তাইলে এখন আমি এই বইটা কই পাবো? এখন আমি যেটা করব, এক মিনিট, এটার কোনো ডিওআই নাম্বার দেখতে পাচ্ছি না। সো এটাকে আমি কপি করে নিই নামটা। আচ্ছা, সাই হাবটা যেহেতু দেখাইছি, আরেকটা সিস্টেমে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আরেকটা আছে জেড লাইব্রেরি। এটা হচ্ছে সেকেন্ড সিস্টেম আর কি। ওই সাই হাবে না পাইলে এটাতে চলে যাবা, zlib.org। এই যে বুকস, আর্টিকেলস, সাইন ইন করার দরকার নাই, এটা নরমালিও চলে। এখানে আইনা জাস্ট পেস্ট। তো এইখানে দেখবা এই যে বইয়ের লিস্ট গুলা চলে আসছে, ওইটা রিলেটেড যত বই আছে সব চলে আসবে। আর যদি তুমি ইয়া করতে চাও, মানে একদম হুবহু এইটা নিতে চাও, আহ, আচ্ছা, এটা বইয়ে ঢুকে গেছি আমি। তারও তোমাদের তো পেপার দরকার, পেপারের একটা দেখাইয়া দিই এই সাই হাব দিয়ে, গুগল স্কলার।
আর সার্চ করার জন্য গুগল স্কলারটা ইউজ করবা, এখানে দুনিয়ার সবকিছুই পাবা, মানে এবং খুব সহজেই এটাকে সার্চ করা যায়, মানে তুমি সাল টাল দিয়ে সার্চ করতে পারবা, 2020 সালে কি হয়েছে, 2019 সালে কি হয়েছে, 2018 সালে কি হয়েছে, এরকম সাল দিয়ে দিয়ে দেখা যায়। ইন্টারনেট অনেক স্লো কাজ করতেছে এখানে। সাপোজ এটাই দেই, এটা নিয়ে আমি কাজ করতেছিলাম। তো এই পেপারটা ইন্টারন্যাশনাল স্প্রিঙ্গারের, আচ্ছা এই পেপারটাই দেখি। সাপোজ এই পেপারটা আমি নামাবো 2019 সালে, এটারও কিছু টাকা পয়সা লাগবে, এটা দেওয়া যাবে না। সো এইখান থেকে আমি জাস্ট এই যে নামটাকে কপি পেস্ট করে এখানে বসায় দিতে পারি সাই হবে, দেখো কি আসে। এই যে পেপারটা চলে আসছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। লোড হচ্ছে আর কি, পেপারটা চলে আসবে। তো এখানে দেখো দাম দিয়ে এটা কেনার কোনো দরকার নেই, কিন্তু ওই যে বাইরের লোকরা কিন্তু এটা পারবে না। এই যে 34 ইউরো, 125 ইউরো এগুলা দিয়ে মানে তারা কেনার কথা বলছে, বাট আমাদের এটা লাগে না। এখানে এই যে ফুল পেপারটা একদম এই যে 18 পেজ যে আছে পুরাটা এখানে চলে আসবে। আর তোমরা যেটা মানে করবা, তোমাদের যে পেপার আছে ওইখানে ওই যে যেখানে তোমার ওমেগা 316 এর কথা লেখা আছে পাশে দেখবা অবশ্যই কোনো একটা রেফারেন্স থাকবে। ওকে, এই রেফারেন্সটাতে চলে যাবা, যেমন এখানে 26 নাম্বার, ওটাতে ক্লিক করলে এই যে 26 নাম্বার এসে সরাসরি আমাকে নিয়ে গেছে। 26 নাম্বার কি? এই যে এটা। এখন এইটার এই যে নামটা, পেপারের রেফারেন্সের ফরম্যাট হইলে ফার্স্টে অথরদের নাম থাকে, কে কে লিখছে এটা। এই যে রনৌকি বি, যাদবপুর এস, এরা হচ্ছে লিখছে 2016 সালে। আর পেপারের টাইটেল হচ্ছে এটা, ফেলিওর অ্যানালাইসিস অফ মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ এত। এই যে এই পর্যন্ত নিলেই আমাদের চলবে। কপি করবা, কপি করে সাই হবে আবার বসাবা। এটা সে খুঁজে পায়নি, এটা অত পেপার না, এটা সে খুঁজে পায়নি আর কি। আচ্ছা তাহলে নরমালি দিয়ে দেখি পাই কিনা। হ্যাঁ নরমালি পাইছে। এবং এখান থেকে যদি আমি এটাকে নিই, কপি করে আবার সাই হবে দিই, এখন আবার এটা খুঁজে পাইছি, যে দেখছো এই যে রংকুনি যাদবপুর, এই পেপারটা ফুল পাওয়া গেছে 15 পেজ। ওকে, তো অনেক সময় যে ফন্টের একটা ঝামেলা থাকে, ওইখান থেকে আমি যখন নিছি তখন হয়তো বা ফন্টে মিলে নাই, সো এই কারণে সে ডিটেক্ট করতে পারেনি। বাট আমি যখন বাইরে থেকে আবার সার্চ দিয়ে নিলাম তখন কিন্তু ঠিকই ফন্ট মিলে গেছে। ওকে, তো বুঝতে পারছো মোটামুটি এইভাবে আমরা পেপার ডাউনলোড করতে পারি। তো এইখানে গেলে তো তুমি পড়তেও পারতেছো, আবার এইখান থেকে ডাউনলোডও করতে পারতেছো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার স্যার। রিভিউ পেপার গুলো সব পাওয়া যায় না স্যার? এখানে মোটামুটি সবই পাওয়া যায়, মানে খুব বেশি ধরো গতকালকে পাবলিশ হয়েছে এরকম যদি না হয় তাহলে পাওয়া যাবে আশা করি।
মোটামুটি আমি এখনো এরকম পাইনি যে পাওয়া যায়নি। আর বইগুলা সবচাইতে ভালো পাওয়া যায় হচ্ছে এইটাতে, জেড লাইব্রেরিতে। ওকে, সো এখানেও তোমার আর্টিকেল সার্চ করতে পারো, বাট এখানে বই আছে দেখছো কতগুলা, 58 লাখ বই, 58,72,000 বই আছে এখানে। আর এখানে শুধুমাত্র যে তোমার এই রিলেটেড বই এরকম না, এই যে মিশেল ওবামার বই থেকে শুরু করে মানে মোটামুটি যা যা আছে, ভিজুয়াল ম্যাথ, তারপরে মানে গল্পের বইটই থেকে ধরে সবই পাওয়া যায় এখানে। ওকে, সো এটা একটা ভালো ওয়েবসাইট। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার ডিওআই নাম্বার দিয়ে অনেক সময় পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার এলসেভিয়ারে পাওয়া যায়, বা অন্যান্য ইয়াতেও পাওয়া যায়, বাট ইয়েতে দেখলাম না, যে স্প্রিঙ্গারের ওয়েব ইয়াগুলাতে দেখলাম না। এটা একটা এলসেভিয়ারের পেপার যদি আমি দেখি, আচ্ছা বইয়ের সম্ভবত কোনো ডিওআই নাম্বার থাকে না, বাট পেপারের থাকে আর কি। এটার আইএসবিএন দিয়ে সার্চ দিলেও মনে হয় চলে আসে। না, আইএসবিএন দিয়ে পায় না। যাই হোক, পেপারগুলো আসলে এখানে দেখতে পারবা যে একটা ডিওআই নাম্বার থাকে, ওই নাম্বারটা দিয়ে সার্চ দিলেও একদম মানে হুবহু চলে আসে আর কি। ওকে স্যার। তো এইভাবে আর কি মানে পেপারগুলো সার্চ করে নামাইতে পারো যদি লাগে আর কি তোমাদের। আর কেউ নামাইতে না পারলে আমাকে একটু পাঠাইও মেইলে বা ইয়েতে, আমি চেষ্টা